জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের একটা নির্দিষ্ট বয়স বা সময় আছে। সেই সময় বা বয়স পেরিয়ে গেলে ওই শখটা পূরণ হয় ঠিকই, কিন্তু তৃপ্তিটা আর আগের মতো পাওয়া যায় না। তাই সামর্থ্য থাকলে ছোট ছোট সঞ্চয় থেকে নিজের শখগুলোকে পূরণ করুন, জীবনটাকে উপভোগ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আজকে ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, দুপুরে রান্না বাড়া থেকে শুরু করেছি। তো প্রথমেই কিন্তু দেখতে পেলেন আমি তিল নিয়ে নাড়াচাড়া করছিলাম। গরুর যে তিলটা থাকে, তো ওটা আমি আজকে ভর্তা করব। তো সেটাকে প্রথমে কেটে আমি গরম পানিতে ভিজিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো গরম পানির ভিতরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে তিলের ভিতরে যে রক্তটা থাকে ওটা যাতে বের হয়ে যায়। তো পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু এখানে এই যে 250 গ্রামের মতো পানি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ি দিয়েছি, লবণ আর আদা রসুন পেস্ট, গরম মশলা দিয়ে ভালোভাবে তিলটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে ভেজে নিব। আর দিয়েছি পরিমাণ মতো তেল। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি পাটাতে পিষে নিব। আর ওটা ঠান্ডা হতে থাক। এপাশ দিয়ে কিন্তু এই যে আমি মুরগির রোস্ট রান্না করব। তার জন্য মুরগিগুলো আগেই আমি ভেজে রেখেছিলাম, মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি মুরগিগুলো দিয়ে দিলাম। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মশলার ভিতরে মুরগিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু রোস্টে যে প্যাকেটজাত মশলা সেটা কিন্তু ব্যবহার করিনি। আমার ঘরে যে মশলা ছিল সেগুলো দিয়েই আমি রান্না করি। তো এভাবে রান্না করলেই আমার বাবা বেশি পছন্দ করে। তো প্যাকেটজাত মশলা ওটা দিয়ে রান্না করলে খুব একটা বেশি পছন্দ করে না। তো ঘরোয়াভাবে যে মশলাটা তৈরি করি ওটা দিয়েই, সাধারণ মশলা দিয়ে রান্না করলে খুব বেশি পছন্দ করে। তো পাশ দিয়ে রোস্টটা হতে হতে পাশ দিয়ে কিন্তু আমি এই যে তিলের ভর্তাটা করে নিয়েছি। তো কেউ যদি এভাবে বেটে ভর্তা খেতে না চায়, তো আমি যে মশলা দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তো ওভাবেও কিন্তু খাওয়া যায়। ভেজে নেওয়ার পরে আমি এখান থেকে রুবামাকে 1 পিস দিয়েছিলাম। ও কিন্তু খুব মজা করে খেয়েছে আর বলেছিল ওর জন্য আস্তা কয়েক পিস রেখে দিতে। তো সেটাই রেখে দিলাম। এপাশ দিয়ে কিন্তু আমার রোস্টটা হয়ে গেছে। তো গত ভিডিওতে কিন্তু আমি রুবামার বাবাকে নিয়ে কিছু কথা বলেছিলাম। এখানে কিন্তু অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আসলে সত্যি কথা বলতে আমি যার জন্য ভিডিওটা তৈরি করেছিলাম, মানে রুবামার বাবার জন্য, সেই ভিডিওটা দেখেনি। তো দুঃখের বিষয় একটাই। তো গ্যাসের দেখেন কি করুণ অবস্থা, খুব খারাপ অবস্থা। তো তারপরে কিন্তু এখানে এই যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম রোস্ট হয়ে যাওয়ার পরে। তো গ্যাসের যেহেতু খুব খারাপ অবস্থা, তার জন্য ভাবলাম মশলাটা যদি কষাতে যাই তাহলে আমার রান্না হতে হতে আজকে এমন অবস্থা হবে সেটা আর দুপুরে খাওয়া যাবে না। যার কারণে আমি এই যে ঝটপট এভাবে গরুর মাংসটা রান্না করে নিই যখন আমার হাতে খুব সময় কম থাকে। আর যখন থেকে গ্যাসের সমস্যা তখনই কিন্তু এইভাবে আমি মাংসটা রান্না করি। তো এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো মাংস ধুয়ে নেওয়ার পরে পাতিলে দিয়ে দিয়েছি। পাতিলটা কিন্তু চুলার উপরে দিয়ে দিয়েছি অলরেডি। তো চুলা কিন্তু ওপাশ দিয়ে জ্বলছে আর এপাশ দিয়ে কিন্তু আমি মাংসের ভিতরে মাংসের যে যাবতীয় মশলা আছে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি হাতও লাগাইনি, কারণ হচ্ছে শীতের সিজনটা আসলে আমি যদি হাত দিয়ে কোনো তরকারি মাখি বা ভর্তা করি তাহলে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বলে। যার কারণে শীতের সিজন আসলে আমি একটু সাবধানে থাকি। ভর্তা করার সময় চামিচ ব্যবহার করি। আর হচ্ছে এই যে তরকারি মাখামাখির কাজটা এরকম খুন্তি দিয়েই করে থাকি। তো এইভাবে একবার রান্না করে আমি আমার আম্মাকে খাইয়েছিলাম। তো আমি যখন রান্নাটা শুরু করেছিলাম, আম্মা নাকি মনে মনে ভাবছিল যে আমি কি রান্না করছি, এটা খাওয়া যাবে না। তো তখন আমাকে বলেনি, খাওয়া দাওয়ার পরে আমাকে বলেছে যে তুই যখন মাংস রান্না করছিলি তখন আমি মনে মনে ভাবছিলাম আজকে এই তরকারি দিয়ে আর ভাত খাওয়া যাবে না। তো খাওয়ার পরে বলেছিল যে এত মজা হয়েছে। তো এই রান্নাটা আমি ইউটিউবে যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছিলাম, তখন থেকেই আমি এভাবে মাঝে মাঝে রান্না করি যখন খুব তাড়াহুড়া থাকে আর গ্যাসের সমস্যা থাকে। তো একবারে মশলা আর মাংসটা কষানো হয়ে যায়। আর এই যে এখানে মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে গেছে। যে পানিটা উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল। আমাকে আর বাড়তি কোনো পানি ব্যবহার করতে হয়নি মাংস সিদ্ধ করার জন্য। এদিকে মাংস কষানো হতে থাক আর অন্যদিকে আমি শেয়ার করি আমি ছোট ছোট সঞ্চয় থেকে আমি আমার নিজের কী শখ পূরণ করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া চুড়ি। তো আমি আমার ছোট ছোট সঞ্চয় থেকে এই যে আমার অনেক বড় একটা শখ পূরণ করে ফেলেছি।
আমরা মানুষ, আমাদের কিন্তু শখের অভাব নেই। একেকজনের শখ একেক রকম। কিছু মানুষের শখ হলো গহনা বানানো, কিছু মানুষের শখ ঘরের ফার্নিচার বানানো, কিছু মানুষের শখ আছে ঘুরে বেড়ানো, আবার অনেকের শখ কিন্তু অনেক অনেক বেশি শপিং করা। তো আমার কিন্তু শপিং করার প্রতি অতটা বেশি ঝোঁক নেই। আমার শখ হচ্ছে এই যে গহনা বানানো আর ঘরের ফার্নিচার বানানো, ঘরটাকে পরিপাটি সুন্দর করে সাজিয়ে রাখা। তো এগুলোই কিন্তু আমার শখ। আর আমার এই শখগুলো পূরণ করার জন্য কিন্তু আমি কখনো আমার বাবাকে বাড়তি চাপ দেই না। তো এই শখগুলো পূরণ করার জন্য আমি কিন্তু আস্তে আস্তে সঞ্চয় করে সেখান থেকেই কিন্তু শখগুলো পূরণ করে থাকি। হ্যাঁ, ঘরের ফার্নিচার বানানোর ক্ষেত্রে তো ওটা হচ্ছে আলাদা ব্যাপার। তো ওটার ক্ষেত্রে তো আমার বাবাই পেমেন্টটা করে থাকে। আর আমার এই যে গহনার শখগুলো পূরণ করার ক্ষেত্রে কিন্তু আমি কখনোই আমার বাবার কাছ থেকে টাকা নেই না বা চাপ দেই না। যদিও বা আমি কিছু করি না, টাকাগুলো আমার বাবারই। তো সেই টাকাগুলোই কিন্তু আমি সঞ্চয় করেই আমি আমার শখগুলো পূরণ করে থাকি, গহনা বানিয়ে থাকি। তো আমার চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চুড়িগুলো একটু পরে আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগছে। তো চুড়িগুলো হাতে পেয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। অনেক দিনের শখ যখন পূরণ হয় তখন কিন্তু আনন্দের শেষ থাকে না। তো আমার মনে হয় এটা শুধু আমি না, আমার মতো অনেক আপুরাই আছে যারা আসলে গহনার প্রতি একটু বেশি দুর্বল, গহনা বানাতে বেশি ভালোবাসে। আর এই গহনাটাতে যে শুধু আমাদের শখ পূরণ হয় তা কিন্তু না, একটা সময় কখনো বিপদে পড়লেও কিন্তু এই গহনাটা আমাদের বিপদের সাথী হতে পারে। নিজের শখগুলো পূরণ করার জন্য সবসময় একটু হিসেব নিকেশ করে চলি, খরচ কমানোর চেষ্টা করি, যাতে করে এই যে নিজের শখগুলোকে পূরণ করতে পারি। নিজের শখগুলো পূরণ করার জন্য কখনো যে হাজব্যান্ডের উপর অতিরিক্ত চাপ দেওয়া সেটা যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখি। আবার নিজের শখও যাতে পূরণ হয়। আমরা মধ্যবিত্ত, আমরা চাইলেই কিন্তু বিলাসবহুল জীবনযাপন করব, আবার নিজের শখ পূরণ করব, দুইটা কিন্তু কোনোভাবেই একসাথে করা সম্ভব না। যার কারণে আসলে বিলাসিতা না করে একটু হিসেব নিকেশ করে এই যে নিজের শখগুলো পূরণ করি। তো গহনা দেখাতে দেখাতে এপাশ দিয়ে কিন্তু আমার মাংস কষানোটা হয়ে গেছে খুব সুন্দর করে। তো মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে একটু ক্ষণ কষিয়ে নিব 4-5 মিনিট। তো অনেককেই দেখি মাংসের সাথে একসাথে আলুটা দিয়ে কষিয়ে নেয়। তো গরুর মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। আলুটা কিন্তু অতটাও শক্ত না মাংসের মতো। তো মাংসের সাথে একসাথে যদি আলুটা কষানো হয় সেক্ষেত্রে কিন্তু আলুগুলো ভাঙা ভাঙা হয়ে যায়। আর তরকারির যে কালারটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, কালচে কালচে হয়ে যায়। আমি অনেককেই দেখি গরুর মাংসের সাথে একসাথে আলুটা দিয়ে কষিয়ে নেয়। আলু আর গরুর মাংসের কিন্তু সিদ্ধ হওয়ার টাইমটা এক সমান না। মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর আলুটা কিন্তু অতক্ষণ সময় লাগে না। তো এখন কিন্তু এই যে আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো প্রথম জীবনে যখন রান্না করতাম তখন কিন্তু দেখা যেত যে জিরের গুঁড়িটা কিন্তু একসাথেই দিয়ে দিতাম, এতে করে কিন্তু তরকারির কালারটা খুব একটা ভালো আসতো না, কালচে কালচে আসতো। তো তখন তো বুঝতে পেতাম না, তখন শুধু ভাবতাম যে আম্মা রান্না করে এত সুন্দর কালার আসে, ওই একইভাবে তো আমি রান্না করি, তাহলে আমারটা কেন সুন্দর আসে না। তো তারপরে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে জিরার গুঁড়িটা পরে দিলে তরকারির রঙটা সুন্দর থাকে। আর আলুটা দেওয়ার পরে কিন্তু আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম। যেহেতু গ্যাসের পরিমাণটা খুব একটা বেশি নেই, আবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যার কারণে খুব বেশি পরিমাণ যে ঝোল আমি সেটা কিন্তু দেইনি। তো এদিক দিয়ে কিন্তু এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারির কালারটা যেমন দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। আর মাংসের তরকারিটা কিন্তু আগেই আমি টেবিলে সার্ভ করে নিই, যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, আগেই সার্ভ করলে কিন্তু দেখা যাবে ঠান্ডা হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, যার কারণে ওটা চুলার উপরেই ছিল। অন্য যে খাবারের আইটেমগুলো ওগুলো টেবিলে এনেছিলাম, এই যে রোস্ট এনেছিলাম, তিল ভর্তা, আর ওই যে রুবামার জন্য আস্ত কয়টা রেখেছিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি পোলাওটা রান্না করে নিয়েছি, সাদা পোলাও। তো আজকে কিন্তু একটা কড়াইতেই সব কিছু রান্না করে নিয়েছি, মানে একটা ফ্রাই প্যানেই সব কিছু রান্না করে নিয়েছি। আজকে আমি আমার শাশুড়ি মার মতো রান্না করেছি। আমি কিন্তু আমার শাশুড়িকে দেখি একটা কড়াইতেই 3-4 রকমের তরকারি রান্না করে, মানে একটা করে রান্না করে আর বাটিতে বেড়ে নেয়। তো এভাবে করে একটা কড়াইতেই কিন্তু কয়েক রকমের রান্না করে নেয়। আর এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি এই যে ইলিশের লেজ ভর্তা করে নিয়েছিলাম। তো ইলিশের লেজ ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর ওই সবগুলো দিয়ে খাবার পরে কিন্তু গরুর মাংসটা বেড়ে নিয়ে যাচ্ছিলাম, যাতে করে গরম গরম খেতে পারি। আর আজকের ভিডিওটি কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।